দেখতে পাচ্ছেন এখন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পেলে আমরা আজকে আমরা কথা বলবো গড় নিয়ে কথা বলবো। গড়টা আসলে কি, আপনারা কি বোঝেন? গড় বলতে কি বোঝেন আপনারা? এভারেজ থেকে ম্যাথ থাকেই। গড় মানে আর কিছুই না, গড় মানে হচ্ছে এক জাতীয় কতগুলো জিনিসকে যোগ করে তাদের মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া, এটাকে বলা হয় গড়। এক জাতীয় কতগুলো জিনিসকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করাকে বলা হয় গড়। যেমন ধরেন তিনজন মানুষ, একজনের কাছে আছে 25 টাকা। স্যার এখন তো দেখে হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, একজনের কাছে আছে 25 টাকা, ধরেন আরেকজনের কাছে আছে 30 টাকা, আরেকজনের কাছে আছে ধরেন। স্যার জি, দেখ স্ক্রিন কি না দেখা যাচ্ছে? স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? কিন্তু দেখে না, শুধু জি উঠতে বসছে স্ক্রিনের সামনে। আমার না কথা কি স্যার, আমার এটা কথা কি এখন দেখা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন তো, তাহলে এই যে এখন তিনজনের কাছে এই যে টাকাটা আছে, তাহলে এখন যদি বলে এটা গড় বের করতে, তাহলে এটার গড়টাকে আমরা বের করব 25 যোগ 30 যোগ 35 ভাগ এই কয়জন আছে এখানে? তিনজন আছে। তাহলে 25 এখানে আসে 65, 65 আর 25-এ আসে কত? 65 আর 25-এ 90, 90-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 30। তার মানে প্রত্যেকের কাছে গড়ে কত টাকা আছে? প্রত্যেকের কাছে গড়ে 30 টাকা করে আছে। বুঝতে পারছেন? এটা হলো গড়ের বেসিক্স বা গড়ের মূলনীতি। একদম। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? গড় যদি এর আগে নাও করে থাকেন তাতেও প্রবলেম হবে না। আমি যেটা বুঝিয়েছি সেটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু বলেন। না স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ম্যাথে চলে আসি। বলছে তিনটি সংখ্যার গড় 24, দুইটি সংখ্যা 21 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা একটু যেহেতু প্রথম অঙ্ক, আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু লিখে করব। আমার এখান থেকে স্ক্রিনে প্রবলেম দেখাচ্ছে না, আমার আরেকটা ডিভাইসে স্ক্রিন ফুল দেখাচ্ছে। আপনারা যাদের স্ক্রিনে প্রবলেম করতেছে বের হয়ে আবার কানেক্ট হন। এরপরে যদি প্রবলেম হয় আমাকে জানান। তো তিনটি সংখ্যার গড় বলছে 24, সংখ্যা দুইটি 21 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো আমরা এখানে ধরলাম তৃতীয় সংখ্যাটি ধরি আমরা এক্স। তাহলে গড়ের নিয়মটা কি? গড়ের নিয়মটা আমরা একটু আগে শিখেছি। আমাদের যে তিনটা সংখ্যা 24 যোগ 23 যোগ এক্স, মোট তিনটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করলে তাদের গড়টা পাবো, অর্থাৎ কত পাবো? 24 পাবো। সমান আমরা লিখব 24। বুঝতে পারছেন? তো এখন আমরা 23 আর 24-এ যোগ করলে কত আসে? 47 প্লাস এক্স সমান আসে কত? আমাদের এখানে 3 24-এ 72, বা এক্স সমান আসবে কত? 72 বিয়োগ 47। আচ্ছা, এখানে তো 3 24-এ, হ্যাঁ ঠিক আছে, 72 বিয়োগ 47, তাহলে আমরা এখানে পাবো কত? এখানে পাবো 5 আর এখানে পাবো 2, 25। উত্তর 28 হলো কেন?
আমরা এই ম্যাথটা কি বুঝতে পারছেন? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন আপনারা? স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আবার যদি বুঝাই তাহলে আবার একটু শুরু থেকে দেখুন। বলছে তিনটি সংখ্যার গড় 24, সংখ্যা দুইটি সংখ্যা 21 এবং 23 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম তৃতীয় সংখ্যা সমান x। তাহলে আমাদের গড় বের করব কিভাবে? আমরা 21 যোগ 23 যোগ x, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 24। ও আচ্ছা, তাহলে আমি ভুল লিখেছিলাম। তাহলে 3 এর একে কত পাবো? 3 এর একে পাবো আমি 4, আর 2 এর একে পাবো আমি 2 এর দিয়ে পাবো 4। 44 প্লাস x সমান 3 24 72, বা x সমান কত? x সমান 72 বিয়োগ 44, যেটাকে করলে পাবো আমরা 28। আশা করি বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পারলেও পরীক্ষার হলে তো বুঝে বুঝে করতে পারবেন না। মানে এই ধরনের অভিজ্ঞতা আপনাদের আছে না? আমার আছে। পরীক্ষার হলে দেখে লিখতেছে, তো যখন স্টুডেন্ট ছিলাম তখন তো এই অভিজ্ঞতা হয়েছেই। দেখে লিখতেছে, তুই দেখে লিখ, ভালো কথা, বলতেছে এইটা আমাকে বুঝাইতে হবে। আবার এখন যখন পরীক্ষার হলে ডিউটিতে থাকি তখন দেখি যে কথা বলতেছে, তো আমি বলি যে দেখে লিখতেছিস তোরা, ভালো কথা, কথা বলিস কেন? বলে স্যার আমি ওরা বলতেছি এটা বুঝাই দেয় না আমারে। তো আপনি পরীক্ষার মানে এইখানে যেটা বোঝার বোঝেন, আর আমি বারবার একটা কথাই বলি সেটা হচ্ছে যে ম্যাথ পড়া এবং পরীক্ষার হলে করা দুইটা বিষয় একটু ভিন্ন আছে। তো এখন ম্যাথটা যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষার হলে কিভাবে করবেন আমরা সেইটা দেখাবো। পরীক্ষার হলে আপনি যেই কাজটা করবেন দেখেন, যেহেতু এখানে গড়ের কথা বলে দিয়েছে, তিনটি সংখ্যার গড়ের কথা বলে দিয়েছে, তাহলে সমষ্টি হবে কত? সমষ্টি হবে 3 24-এ 3 × 6 72, আর দুইটা দেওয়া আছে 21 আর 23 যোগ করলে আমাদের কত আসবে? 21 আর 23 যোগ করলে আমাদের 44 আসবে। তার মানে রেজাল্ট কত? 28। যাদের প্র্যাকটিস থাকবে তারা মুখে মুখে করে ফেলতে পারবেন, আর যাদের প্র্যাকটিস থাকবে না, ওই যে যে কথাটা বললাম, যে তখন তাহলে আপনাদের বুঝতে হবে, পরীক্ষার হলে গিয়ে বুঝতে হবে। এবার আসুন আরেকটি ম্যাথ দেখি আমরা। এই ম্যাথটাও খুব মজার একটি ম্যাথ। বলছে তিনটি সংখ্যার গড় যদি 7 হয়, যদি দুইটি সংখ্যা 0 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? আমরা অনেকেই অনেকেই করি কি, আমরা পরীক্ষার হলে তাড়াহুড়ার জন্য আমরা উত্তর 7 দাগিয়ে দেই, যদি এখানে উত্তর 7 নেই। তো তাহলে দেখেন দুইটি সংখ্যা 0, তো তার মানে কি, আমরা যদি আগের নিয়মে যদি করি, এই হলো প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 0, তৃতীয় সংখ্যা ধরলাম আমরা x, তাহলে কত আসবে? তাদের সমষ্টি কত আসবে? একটু আগে আমরা শিখিয়েছি, সমষ্টি যেহেতু 3 আছে 3 দ্বারা গুণ করে দিলে সমষ্টি হবে 21, বা x সমান কত? x সমান হচ্ছে 21। তো এই ম্যাথ যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনাদেরকে পরীক্ষার হলে কনফিউশন করে দেবে যে 21 হবে কেন। আর যিনি প্রশ্ন সেটার আছেন তিনি যদি বুদ্ধি করে এইখানে যদি শুরুতে যে 15 আছে, 15-এর জায়গায় যদি 7 লিখে দেন, আমরা উত্তর 7 দাগিয়ে আসবো। অথবা কোনো T9 আছে, যেহেতু এটা ব্যাংকের ম্যাথ, কোনো T9 আছে। বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, মেয়েরা একটু বলেন, আপনাদের কি কারো কোনো বুঝতে প্রবলেম আছে? নতুন না স্যার। না স্যার, আরেকবার বলুন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলবেন। আমার বলতে হয় কেন? আমার জিজ্ঞেস করতে হয় কেন? নিজের থেকে কেন বলেন না যে আমি বুঝি না? নিজের থেকে বলবেন। আমি প্রয়োজনে মানে এই ক্লাসটা, গড়ের ক্লাসটা আজকে শেষ করার কথা, প্রয়োজনে আমি 5 দিনে করাবো। কারণ কোচিং প্রতিষ্ঠানে আমার ক্লাস করাচ্ছি, ম্যাথ পড়াচ্ছি আমি, আমার যতটুকু দরকার আপনাদের জন্য আমি ততটুকু দেবো। এমন আমি বাইরে থেকে টিচার নিয়ে আসি নাই যে ক্লাস শেষে তাকে পেমেন্ট দিতে হবে আলাদা করে। যতবার আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। তো তিনটি সংখ্যার গড় 7 বলে দিয়েছে, সংখ্যা দুইটি, যদি দুইটি সংখ্যা 0 হয়, তাহলে এই ধরলাম প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 0, তৃতীয় সংখ্যা ধরলাম আমরা x ভাগ 3, তাহলে তাদের গড় কত? তাদের গড় পাবো আমরা 7। এবার আপনি দেখেন, তাহলে x সমান আড়াআড়ি যদি গুণ করি তাহলে 3 7 কত হবে? 3 7 হবে 21। একদম সিম্পল, সিলি ম্যাথ।
আশা করি বুঝতে প্রবলেম নেই। এরপর প্রবলেম থাকলে আমাকে বলুন। পরের ম্যাথটিতে চলে আসি আমরা। পরের ম্যাথটি, এটা মনে হয় আপনারা নিজেরা পারবেন। পরের ম্যাথটিতে বলছে জুলাই মাসের বৃষ্টিপাতের গড় 0.65 সেন্টিমিটার ছিল, ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখেন আমরা গড়টাকে কিভাবে বের করেছিলাম, বেসিক নিয়মটা, গড় হচ্ছে সমষ্টি বাই মোট সংখ্যা। মোট সংখ্যা। তাহলে অলওয়েজ যে গড়টা আছে আমরা সেই গড়টাকে যদি আমরা সমষ্টি মানে মোট সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। খাতায় একটু তুলে নেন, সমষ্টি সমান আমরা কি পাবো? গড় গুণ মোট সংখ্যা। তো আমার এখানে কি বলছে? সমষ্টি বের করতে বলছে না? বৃষ্টিপাতের পরিমাণ কত, সমষ্টি বের করতে বলছে। এবার বলেন জুলাই মাস কত দিনে? 30 দিনে না 31 দিনে? 31 দিনে। তাহলে জুলাই মাসের 31 দিনে তাহলে মোট বৃষ্টিপাত কত হবে? মোট বৃষ্টিপাত হবে, দেখেন মানে সমষ্টি গড় কত? গড় হচ্ছে 0.65। এর সাথে আপনি কত গুণ দিবেন? এর সাথে গুণ দিবেন আপনি 31। এই যে গুণটা যখন করবেন না, এই যে দেখেন এই গুণটা করার ভিতরে টেকনিক আছে। আপনারা তো শর্টকাট খোঁজেন, এই গুণটা করার ভিতরে একটু টেকনিক আছে। 31, 5, 6, 3 5 15, সরি এখানে আমরা 0 লিখবো। 3 5 15, 5, 3 6 18 রেখে 19। তো আমরা যদি এখানে করি, আমরা এখানে করলে 20 পয়েন্ট সামথিং পাবো, 20.15 পাবো, আর দশমিক যাবে 2 ঘর পেছনে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কি, তাহলে সমষ্টি বের করতে বললে আমরা গড়কে মোট সংখ্যা দ্বারা গুণ দেব। আচ্ছা, পরের যে ম্যাথটা আছে, 4 নম্বর যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু আপনারা পড়ুন। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 30 কিমি। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 30 কিমি। ঢাকা হতে একটি ট্রেন 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল? তাহলে গড় বের করব আমরা। আপনারা যখন ঢাকায় যান, বরিশাল থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন ঢাকায় যান বা বিভিন্ন দূরত্বে যান, তো আমাদের মোট দূরত্ব কত? মোট দূরত্ব হলো আমাদের 300 বাই আমাদের মোট সময়, কতটুকু সময় লেগেছে? সকাল 7টা থেকে বিকাল 3টা। তাহলে এই হলো বিকাল 3টা আর এই হলো সকাল 7টা। তাহলে কত ঘন্টা সময়? না, এটা দিয়ে হবে না, ওটা হচ্ছে গড় আসা যাওয়া। তো দেখেন তাহলে 7টা এবার গুনেন আমার সাথে। হয় এইখানে 3-এর সাথে 12 যোগ করেন, 3-এর সাথে 12 যোগ করে 15 বানান, 15 থেকে 7 বিয়োগ করেন, 15 বিয়োগ 7, তাহলে কত? 8 ঘন্টা। অথবা আমার মানে এভাবে করেন 7 থেকে 12, 7 থেকে 12 এইখানে সময় আছে কয় ঘন্টা? 5 ঘন্টা। আবার 12টা থেকে 3টা এইখানে সময় আছে 3 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তো 8 দ্বারা ভাগ করলে আমাদের 37.5 হবে। 37.5। আচ্ছা, বুঝতে কি সমস্যা আছে? আপনাদের কি বুঝতে সমস্যা আছে, প্রবলেম আছে? যদি না থাকে তাহলে আমরা পরের ম্যাট্রিক্সে চলে যাই। স্যার, এই যে মানে 3 + 12 এই বাহির করাটা একটু মানে মাথায় আসছে না, বাকিগুলো এটা আপনার প্রবলেম না, এটা অনেকেরই প্রবলেম। ওই যারা ক্লাসে আছেন তারা চুপ করে বসে আছেন। আমার মানে সবাই যে পারেন এটা আমার কাছে মনে হয় না। এইখানে বলছে 7টা, তাহলে সকাল 7টা, তাহলে বিকাল কয়টা? বিকাল 3টা। এটা হলো বিকাল 3 আর এটা হলো কত? সকাল 7। তো জেনারেল নিয়ম হচ্ছে যখন আমরা বিয়োগ করব, মানে বিয়োগের বেলা জেনারেল নিয়ম হচ্ছে এই যে 3 আছে, এটা যেহেতু ছোট, সকাল আর বিকাল, তাহলে 12 ঘন্টা হয়ে গিয়েছে না? তাহলে এখানে আমরা 12 যোগ করে নেব। 12 যোগ করে নিলে আসবে 15 আর 7। এবার আপনি বিয়োগ করেন, এবার হবে 8 ঘন্টা।
এটা হচ্ছে জেনারেল নিয়ম। এই সময় হ্যাঁ সময়ের বা বয়সের অঙ্ক এরকমেরই করতে হয় যে হ্যাঁ, উপরেরটা ছোট হইলে নিজে জি। এটা হচ্ছে জেনারেল নিয়ম। কিন্তু আমরা যেটা করব, আমরা সকাল 7টা আছে, সকাল 7টা থেকে আমরা আগে 12টায় যাব। তো 7টা থেকে 12টা হাতে গুনেন 5 ঘন্টা, আর আবার 12টা থেকে আপনি 3টা যাবেন, কয় ঘন্টা? 3 ঘন্টা, সোজা হিসাব 8 ঘন্টা। এবার বুঝতে পারছেন? এগুলোই হচ্ছে ম্যাথমেটিক্সের প্রকৃত জি শর্টকাট, প্রকৃত যেটা আমাদের দরকার। আচ্ছা, পরের ম্যাথটি আসুন। পরের ম্যাথটি খুব মজার একটি ম্যাথ। বলছে এক্স এবং ওয়াই এর মানের গড় 9 এবং জেড সমান 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? মানে একটু পেজগি লাগতেছে আপনাদের কাছে যে কি কি বললো কি না বললো, বুঝলাম না। আচ্ছা, এটুক তো বোঝেন, গড় যেহেতু এক্স প্লাস ওয়াই মানে এক্স ওয়াই জেড এর গড় যেহেতু বের করতে বলছে, এটুক তো বোঝেন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, এইটা তো হবে তাই না? এইটাই তো বের করতে বলছে আমাদের। জি আচ্ছা, এখন এইটা যদি বের করতে বলে তাহলে আমাদের জেড এর মানটা আমরা জানি, জেড এর মানটা আমাদের দেওয়া আছে। জেড এর মানটা কত? জেড এর মান দেওয়া আছে 12। এখন এক্স ওয়াই এই দুইটার মান দেওয়া নেই, কিন্তু এই দুইটার মানের গড় দেওয়া আছে। মানের গড় কত? 9। তো তার মানে এই দুইটার সমষ্টি কত হবে? আমি শিখিয়েছিলাম সমষ্টি হবে গড় গুণ সংখ্যা। তাহলে এদের গড় হচ্ছে 9 আর সংখ্যা আছে এখানে 2টা, তাহলে 9 এর 2 কত হবে? 18 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি 18। এইখানে হলো আমার 30। 30কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? আমি 30কে 3 দ্বারা ভাগ করলে আমি পাবো 10। মনে হয় না কারো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, এটা বোঝা যাচ্ছে। কিন্তু মানে একদম মানে এটা করার মতো তেমন কিছুই নেই, কিন্তু খুব ক্লেভার, মানে খুব চালাক একটি ম্যাথ, যেটা আমাদেরকে দ্বিধায় ফেলে দেয়। স্যার, মানে পরীক্ষার হলে কি এরকম এক্সাম্পল গুলো করে আনসার করা যাবে? জি জি, আবার বলুন, শুনি নাই, মানে বুঝতে পারিনি। পরীক্ষার হলে কি মানে এক্সট্রা এরকম ম্যাথ গুলা করে করে করার আনসার করার সময় থাকবে? আপনাকে তো এর জন্যই পড়তে হবে। আপনি যদি চিন্তা করেন যে একবার যে আমি ম্যাথ শিখিয়ে দিয়েছি, আর তার থেকেও বড় কথা হলো যে ক্লাসটা আপনি আমার সাথে করতেছেন। মানে আমি ওসমান স্যার, নিজেকে নিয়ে আমি গর্ব করি না, আমি মনে করি খুব ছোটোখাটো একজন শিক্ষক আমি, খুবই। বাংলাদেশে যারা পড়ে তাদের ভিতরে আমিই সবচেয়ে নগণ্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর যে মানে মোটামুটি একটু কঠিন টাইপের ম্যাথ, এগুলো যে বুঝতে একটু কষ্ট হয়। যদি অন্য কোনো মানে উইথ রিসপেক্ট অন্য কোনো স্যারদের ক্লাস যদি দেখেন বা অন্য কোনো স্যারদের ক্লাস যদি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ম্যাথ, এগুলো করতে কষ্ট আছে। আর এখন আমি যেভাবে আপনাদেরকে ম্যাথগুলো দেখিয়ে দিচ্ছি, আমি ওভাবেই দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা বুঝতে পারেন আর পরীক্ষার হলে করতে পারেন। এখন পরীক্ষার হলে করবেন কি না, যে আমি ম্যাথগুলো যেভাবে করাচ্ছি বেসিক্যালি ঠিক এভাবেও পরীক্ষার হলে আমরা করি না। আমাদের যাদের ম্যাথের প্র্যাকটিস আছে বা যারা ম্যাথ নিয়ে কাজ করি, আমরা এভাবেও পরীক্ষার হলে করার পরামর্শ দেই না, কারণ তাতে সময়টা লস হয়। পরীক্ষার হলে মানে আমি যখন রিয়েল কোনো ম্যাথ ক্লাস যখন দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা যখন ম্যাথগুলোকে যখন দেখাই, দেখা যায় যে 20টা ম্যাথের ভিতরে কাগজে কলমে করার মতো ম্যাথ থাকে 2টা বা 3টা, সর্বোচ্চ 4টা বা 5টা থাকে 20টা ম্যাথের ভিতরে। এখন ওই পারফেকশনের জায়গায় আপনাকে নিতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং সে প্র্যাকটিসটা করেই যে আপনি পরীক্ষার হলে করে ফেলতে পারবেন বিষয়টা এমনটা না। পরীক্ষার হলে করার মতো করে প্র্যাকটিস করতে হবে। আর পরীক্ষার হলে আপনাকে অবশ্যই পেন্সিল নিয়ে যেতে হবে। পেন্সিল নিয়ে এই যে আমরা যেরকম প্রশ্নটা দেখলাম, আমি যেভাবে ফাঁকে ফাঁকে করতেছি, এরকমভাবে ফাঁকে ফাঁকে আপনাদের করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার, না আমি আপনার ক্লাস আজকে প্রথমই করলাম, কিন্তু আমার খুব ভালো লাগছে। মানে আমার এমনি গণিত কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট লাগে,
তারপরেও মানে আমি অনেক বুঝতেছি আলহামদুলিল্লাহ। গণিতকে আপনি যত ভালো বলতেছেন, গণিত আপনার যত ভালো লাগছে, এটা মানে আমি মানে আবারও বলতেছি যে আমি আসলে অত বড় টিচার না, কিন্তু তারপরে গণিতের যে একটা ভীতি আছে এটা অন্য কোনো স্যারদের ক্লাস করলেই বুঝতে পারবেন। কারণ কিন্তু আপনারা এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না যে আপনারা কোন কোন ম্যাথগুলো করে যাচ্ছেন। প্রত্যেকটা ম্যাথ পরীক্ষায় আসা এবং এই ম্যাথগুলোর উপরেই নির্ভর করবে আপনাদের টেকা বা না টেকা। এর বাইরে ম্যাথ খুব কম ম্যাথ আসবে। আর আপনারা যদি এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, আপনারা মানে যে আমার কিছু কিছু স্টুডেন্ট আছে বলে যে স্যার আমি ম্যাথ অতটা ভালো পারি না, কিন্তু করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে স্যার, আমি উত্তর দেখলে বলতে পারে। আমি বলছি তুমি যেভাবে করো। তা আপনারা যদি এগুলো যদি মানে মুখস্থ যদি করতে পারেন, ফর এক্সাম্পল মুখস্থ তো করা সম্ভব না, পরীক্ষার হলে গিয়ে দেখবেন হুবহু পাবে। আচ্ছা আসেন, এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু আপনারা নিজেরা করবেন। 4, 6 এবং এক্স মানে 4, 6, 7 এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত, এটা আপনারা নিজেরা করবেন। আমি একটু ক্লু দিয়ে দেই। আমাদের সমষ্টি হবে, অর্থাৎ এই চারটার সমষ্টি 4 + 6 + 7 + এক্স। আচ্ছা এই 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 যে চারটা সংখ্যার সমষ্টি কত হবে একটু বলেন তো? এই চারটা সংখ্যার সমষ্টি কত হবে বলেন? আমি একটু আগে শিখিয়ে আসছি। গড় গুণ কি শিখিয়েছি? গড় গুণ মোট সংখ্যা। এই হলো তাদের গড়। আর মোট সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করেন, এটা আমি আর দেখাবো না। স্যার 2.20 আসে আসুক যা। হ্যাঁ 2.20 আসবে কেন রে ভাই? ভুল করছো তুমি, আবার করো। 4 + 6 + 7 + x সমান কত? 5.5 গুণ মোট সংখ্যা কয়টা আমাদের? 4টা। তাহলে আমাদের 6 এর 4-এ কত? 6 এর 4-এ 10 আর 7-এ 17। 17 + x সমান আমাদের কত আসতেছে? 10। 4 5-এ 20। 20 আবার 4 5-এ 20 মানে 0.2 মানে 22। বা x সমান আসতেছে কত? x সমান আসতেছে 22 - 17। দ্যাট মিন্স কত? 22 - 17 করলে আমরা পাবো 5। এখন এই যে গুণটা আছে এই গুণটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। 5.5 গুণ 4 মানে 4 5-এ 20, 22 দশমিক যাবে 1 ঘর পেছনে। এই বুঝতে কি প্রবলেম আছে? এটা এখানে এটা কিন্তু প্রাইমারিতে দিয়েছে 2015-তে, আবারও দেবে, সামনের বার গিয়ে পাবেন। যারা প্র্যাকটিস করবেন তারা তো ভালোই যে গিয়ে পাবেন, আর যারা প্র্যাকটিস করবেন না তারা গিয়ে আফসোস করবেন যে স্যার বললো ম্যাথগুলো করতে আমি করলাম না। ক্লাস হবে কয়টা পর্যন্ত? 10টায় শেষ করবে। প্রিপারেশন নিয়ে রাখতে হবে মানে স্যার আমি তো এখন আসি। হ্যাঁ আচ্ছা স্যার বুঝতে পারছি তো, আমি সেখানে যাইতেছি, তারপরে বাকিগুলো করবো না। আচ্ছা নেক্সট ক্লাসে যেন আর নক দেওয়া না লাগে কাউকে। আচ্ছা আসেন আমরা পরের ম্যাথটাতে আসি। আমাদের এখানে বলছে কি 6, 8, 10 এবং 7 এবং 9 এবং কোনো সংখ্যার গাণিতিক গড়ের সমান। অর্থাৎ এই তিনটা সংখ্যার গড় এবং 7, 9 আরেকটা সংখ্যা ধরি আমরা x, এই তিনটা সংখ্যার গাণিতিক গড় সমান। বুঝতে পারছেন? তাহলে বলছে যে কোন সংখ্যা মানে x এর মান কত। তাহলে আমরা একটু করি। 6 + 8 + 10 এর গড় বের করবো বাই 3। আর এখানে আছে কত? 7। আচ্ছা বাংলা ইংলিশ মিলে যাচ্ছে না। 7 + 9 + x 3। এই হলো গড়, তাদের গড়টার সমান। তো এখন নিচে 3 3 আছে, আমরা কাটা দিয়ে দিতে পারি। বা 6 আর 8-এ 10 আর 8-এ 18 সমান 7 আর 9 কত? সরি 28। এখানে হবে একটু ভুল করে ফেলেছি।
24 হবে এইখানে, এখানে হবে 24, আর এইখানে হবে কত, 57 16, 16 প্লাস এক্স, বা এক্স এর মান বের করুন। এক্স এর মান বের করলে 24 মাইনাস 16, দ্যাট মিন্স কত, দ্যাট মিন্স 8। আচ্ছা, এবার একটু উইলিংলি বলুন কে বুঝতে পারেন, এটা নিজের থেকে বলুন। আমি বুঝতে পারি নাই বা আমরা বুঝতে পারিনি, একটু নিজের থেকে বলুন। বুঝতে পারছি স্যার। স্যার কিন্তু তিনগুলো আমরা কেটে দিচ্ছি কেন? এই যে উপরে, মানে এটা তো সমীকরণ না, তো সমীকরণে নিচে একই রকম জিনিস বা উপরে একই রকম জিনিস থাকলে আমরা সেগুলোকে কাটাকাটি করে দিতে পারি। সমীকরণে উপরে নিচে একই রকম জিনিস থাকলে আমরা কাটাকাটি করে দিতে পারি। আর এই যে 8 নম্বর ম্যাথ বা 12 নম্বর 13 নম্বর ম্যাথ, এগুলো সবগুলো একই রকমের ম্যাথ। এটা আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আজকে 9:56 বাজে। আজকে কতবার যে এই ম্যাথটা পরীক্ষায় আসছে এর কোনো নাই, মানে শেষ নাই। এখানে যেটা বলছে, এইখানে যেটা বলছে একটু খেয়াল করুন। এইখানে বলছে যে 10টি সংখ্যার যোগফল 462। এদের মধ্যে প্রথম 4টার গড় 52 এবং শেষের 5টির গড় 38 হলো পঞ্চম সংখ্যাটি কত। তো তাহলে একটু দেখেন, তো 10টি সংখ্যার সমষ্টি আমরা বের করব। 10টি সংখ্যার সমষ্টি, 10টির সমষ্টি। সমষ্টি সমান কিভাবে বের করব আমরা, এখানে দেওয়াই আছে 462। ঠিক আছে, এরপরে আসেন প্রথম 4টির গড়, তাহলে 4টির সমষ্টি। একটু খেয়াল করুন, 4টির সমষ্টি আমরা কিভাবে বের করব। আমরা শিখিয়েছিলাম আপনাদেরকে, সমষ্টি যখন আমরা বের করব তখন আমরা গুণ করে দেব। তাহলে আমরা এখানে কি করব, 4 গুণ 52 এইটা করব। তাহলে 4 গুণ 52 কত আসে, 4 দুগুণে 8, 4 5 20 সমান 208। আর শেষ 5টির গড়, তাহলে শেষ 5টির সমষ্টি যদি আমরা বের করি, তাহলে 4 গুণ কত, 5 গুণ 38, তাহলে 5 8 40 0, হাতে থাকে আমার 4, 3 5 15 আর 4 19। তো এখন আমরা এই দুটাকে যোগ করে দেই। এই দুটাকে যোগ করে দিলে কত আসে দেখেন, এখানে আসবে 8, এখানে আসবে 9, এখানে আসবে 3, 398। তাহলে দেখেন আমরা এখানে 4টা 5টা মোট সংখ্যা পেলাম কয়টা, 9টা। তো 9টার সমষ্টি পেয়েছি কত, আমরা 9টার সমষ্টি পেয়েছি আমরা 398, আর 10টির সমষ্টি পেয়েছি কত, 462। এখন যদি এই 10টি থেকে যদি আমরা 9টির সমষ্টি যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে আমাদের বাকি সংখ্যাটা বের হয়ে আসে। তো এখন বিয়োগ দিয়ে দেন, যদি বিয়োগ দেন তাহলে বাকি সংখ্যাটি, তাহলে কত পাবো আমরা, বিয়োগ দিলে এইখানে বিয়োগ দিলে পাবো 4, আর এখানে পাবো 6। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে বলেন, আমি আরেকবার বলি। সবাই বুঝতে পারছেন কিনা বলেন। বুঝতে পারছেন কিনা বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারলে আসুন আমরা পরের ম্যাথটিতে যাই।
পরের ম্যাটটিতে বলছে তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স সদস্যদের গড় বয়স 21 বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে? তো এই ম্যাথটি হচ্ছে একটি আপনার অনেকটা মেন্টাল অ্যাবিলিটির ম্যাথের মতো। আচ্ছা, 1 মিনিট, একটু আমার একটা কল আসছে, আমি একটু কলটা একটু রিসিভ করে নেই। তো মেন্টাল অ্যাবিলিটির একটা ম্যাথের মতো, যে এইখানে একটু খেয়াল করে দেখুন যে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো একজন সদস্যের বয়স 21। হ্যাঁ, আপনি ক্লাস থেকে বের হয়ে গেছেন কেন? করতে পারতেছেন না নাকি কোনো প্রবলেম? সেটা তো আপনার মাইক্রোফোন বন্ধ করা, আপনার মাইক্রোফোনটা ওটাকে চালু করে নেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা ওই যে মাইক্রোফোনের মতো যেটা দেখায় ওইটাকে একটু প্রেস করে অন করে নেন। আচ্ছা, ওকে। তো এখন দেখেন গড় বয়স 24, তাহলে তাদের বয়সের সমষ্টি 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 3 জনের বয়সের সমষ্টি হবে 3 গুণ 24 সমান 72। আচ্ছা, পেলাম, অর্থাৎ তাদের মোট বয়স হবে কত? 72। এবার বলছে যদি কোনো একজন সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, অর্থাৎ কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে হবে না, সর্বনিম্ন বয়স 21, তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? তো আমরা এখন আমাদের কাছে যে 2 জন আছে, এই হলো প্রথম জন, এই হলো দ্বিতীয় জন, এই হলো তৃতীয় জন, এদের সর্বনিম্ন বয়স ধরি। যদি এই 2 জনের বয়স আমি সর্বনিম্ন যদি ধরি, তাহলে তৃতীয় জনের বয়স হবে সর্বোচ্চ। তাহলে এই 2 জনের বয়সের সমষ্টি কত? এই 2 জনের বয়সের সমষ্টি হলো 42। তাহলে এখন আমরা তাদের মোট বয়সের সমষ্টি কত? মোট বয়সের সমষ্টি হলো 72। এই 72 থেকে আমরা 42 বিয়োগ দেই, 42 বিয়োগ দিলে আমরা পাবো 30। তাহলে তৃতীয় জনের বয়স হবে কত? তৃতীয় জনের বয়স সর্বোচ্চ হতে পারবে 30 বছর। এইটা জাস্ট মানে একটা মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ, মানে আমরা যে মেন্টাল অ্যাবিলিটি করি না, সে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথের মতো। এটা এখানে করার কিছু নেই, জাস্ট আমাদের একটু মানে চিন্তা ভাবনা, একটু বুদ্ধি খাটাতে হবে, যে আমাদের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে এটা করতে হবে। তো আমরা মানে ম্যাথটা বুঝতে পেরেছি, যদি না বুঝতে পারি তাহলে আমাকে বলেন, আমি আরেকবার করাই। বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আসুন পরের ম্যাথটিতে আসুন। সেম ম্যাথ, আগের ম্যাথ যেটা আমরা করেছি, যে 3 জন বন্ধুর গড় ওজন 33 কেজি, 3 জনের মধ্যে কোনো বন্ধুর ওজনই 31 কেজির কম নয়, 3 বন্ধুর একজনের সর্বোচ্চ ওজন। ওই যে সেম ম্যাথ আমরা করব, 99 করব, 3 33 99, আর কোনো বন্ধুর ওজনই 31 কেজির কম নয়, তাহলে সর্বনিম্ন আমরা 31 যোগ 31 যদি করি তাহলে কত আসবে আমাদের? 31 যোগ 31 করলে আমাদের আসবে 62। তাহলে এখন আমরা এখান থেকে এটা বিয়োগ দেই, তাহলে একজনের বয়স সর্বোচ্চ হতে পারবে 37 বছর হতে পারবে। বাংলাদেশ ব্যাংক অফিসারে আসছে, আরও অনেকবার আসছে, সবগুলো বার এখানে দেওয়া নেই। এটা পারবেন। 17 নম্বর সেম ম্যাথ। যে 18 নম্বর যে ম্যাথ আছে, এই ম্যাথ এতবার পরীক্ষায় আসছে, এতবার 18 নম্বরের এই ম্যাথ। আমাদের যখন শীটটা যখন আপনারা পাবেন, তখন আপনারা দেখবেন যে প্র্যাকটিস সেশন যখন করতে যাবেন, যে এতবার এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় এসেছে। এতবার পরীক্ষায় এসেছে। এবার আসুন আমরা একটা ম্যাথটাকে পড়ি। m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? তো আমাদের কাছে m সংখ্যক সংখ্যা আছে, তাদের গড় x, n সংখ্যক সংখ্যা আছে, তাদের গড় হলো y। তাহলে এর সমষ্টি কত? তাহলে এই যে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? একটু আগে আমি শিখিয়েছি mx, অর্থাৎ গুণ করব আমরা, আর এটার হবে ny। তাহলে আমাদের গড়ের সূত্রটা কি? গড়ের সূত্রটা আমরা লিখেছি সমষ্টি বাই মোট সংখ্যা।
এইটা লিখেছি না আমরা, সমষ্টি বাই মোট সংখ্যা। তাহলে সমষ্টি কত আমার কাছে? এখন দেখেন মোট সমষ্টি আসবে mx প্লাস ny। আর মোট সংখ্যা কয়টি আপনার কাছে খেয়াল করেন, আপনার কাছে সংখ্যা প্রথমে ছিল mt, তারপরে বলছে nt। তাহলে মোট সংখ্যা হবে কত? m প্লাস n। একদম মানে এই ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার। একদম স্লি ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছেন, নাকি আরেকবার বলবো? আরেকবার কি বোঝাবো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারলে আমরা পরের ম্যাথটিতে আসি। পরের ম্যাথটিতে বলছে, এই যে বললাম সেম একটা ম্যাথ, 21 নম্বর ম্যাথ। আপনারা একটু পড়েন, পড়ে আপনারা একটু নিজেরা করার চেষ্টা করেন। আপনারা একটু নিজেরা করার চেষ্টা করেন। আচ্ছা, যদি নিজেরা না পারেন তাহলে এখানে একটু দেখেন আমি কিভাবে করি। বলছে x সংখ্যক বইয়ের প্রতিটির মূল্য 5 টাকা, y সংখ্যক বইয়ের প্রতিটির মূল্য 8 টাকা। তাহলে প্রতিটি বইয়ের গড় মূল্য কত? তাহলে x সংখ্যক বই, এটা হলো গড় মূল্য 5 টাকা, আর y সংখ্যক বই গড় মূল্য 8 টাকা। তাহলে এই যে বইয়ের মোট দাম কত হবে? এইখানে মোট দাম হবে 5x এইটার, আর এইটার মোট দাম হবে 8y। তো এখন আমরা কি করব? এখন আমরা এর সমষ্টি বের করব, মানে গড় বের করব। তাহলে গড় বের করতে গেলে আগের ম্যাথটি আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে করব। গড় হবে 5x প্লাস 8y মোট দাম বাই, আপনার কাছে মোট কয়টি বই আছে খেয়াল করুন। আপনার কাছে বই আছে প্রথমে xটি, তারপরে ছিল yটি। তাহলে মোট বই কত হবে? মোট বই হবে x প্লাস y। একদম স্লি ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। আমরা পরের ম্যাথটিতে আসি। এইটাও একদম একটা স্লি ম্যাথ। বলছে 10 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 6 এবং 6 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 10। সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? কিভাবে করব আমরা সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়? সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় করব আমরা, তাহলে মোট নম্বর বের করব আমরা। তো মোট নম্বর আসবে 10 গুণ 6 যোগ 6 গুণ 10। আর মোট ছাত্র আছে আমাদের কাছে কতজন? মোট ছাত্র প্রথমে আছে আমাদের কাছে 10 জন, তারপরে আছে কয়জন? 6 জন। 10 গুণ 16। তাহলে আমরা পাবো কত? 60। 60 120, 120 ভাগ 26। 10 সরি 6 আমি এইখানে ভুলে 16 লিখে ফেলছি। তাহলে এইটা হবে না, আমাদের 10 আর 16। ঠিক আছে, তো এটাকে যদি কাটাকাটি করেন, এটাকে কাটাকাটি করলে 7.5 আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। একদম স্লি ম্যাথ, একদম ভেরি স্লি ম্যাথ। আচ্ছা, পরের ম্যাথটিতে আসুন। পরের ম্যাথটিতে যেটা বলছে যে কোনো শ্রেণীর 12 জন ছাত্রের কোনো পরীক্ষার ফলাফলের গড় 70, 18 জন ছাত্রের ফলাফলের গড় 80, তবে 30 জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত? আমি এতক্ষণ যে ম্যাথ করিয়েছি আমার মনে হয় যে এই ম্যাথ দিয়ে আপনারা এইটা পারবেন। 25 নম্বর সেম ম্যাথ। 26 নম্বরে যেটা বলছে, একটু 26 নম্বরটা একটু যদি আমরা পড়ি। 26 নম্বরে যেটা বলছে, একটি ক্লাসের 40 জন ছাত্রছাত্রীর গণিতের গড় নম্বর 45, 30 জন ছাত্রের গড় নম্বর 50 হলে ছাত্রীদের গড় নম্বর কত?
তাহলে দেখেন আমরা এখানে যেটা করব, মোট 40 জন ছাত্রছাত্রী, 40 জন হলো ছাত্র যোগ ছাত্রী। আচ্ছা, এদের নম্বরের সমষ্টি কত হবে? এদের নম্বরের সমষ্টি হচ্ছে 45। তাহলে এদের সমষ্টি কত হবে? আমরা যদি এইখানে যদি একটু করি, 45 গুণ 40, তাহলে কত আসবে? 45 গুণ 40, 0, 4 5 20, 0, 4 4 16 আর 2 18, 1800। আর বলছে 30 জন ছাত্রের গড় নাম্বার 25, তাহলে এখানে ছাত্র আছে 30 জন ছাত্র, তাদের নম্বরের সমষ্টি কত? ওই একইভাবে যদি আমরা করি 30 গুণ 15, 30 গুণ 15, তাহলে পাবো কত আমরা? 30 গুণ 15 করলে পাবো আমরা 0 450 পাবো আমরা, 450। এবার দেখুন আমাদের কাছে 40 জন ছাত্রছাত্রী, এই 40 জন ছাত্রছাত্রী থেকে আমরা যদি 30 জনকে বিয়োগ দিয়ে দেই, তাহলে আমাদের কাছে থাকে কতজন? 10 জন থাকে। আমাদের কাছে থাকে কতজন? 10 জন থাকে। আচ্ছা, একটু ভুল করে ফেলছি আমি একটু কারেকশন করে নেই। এইখানে যেটা বলছে সেটা হলো যে 30 জন ছাত্রের গড় নাম্বার 50, তাহলে এখানে 50 দ্বারা গুণ হবে, তাহলে এখানে হবে 1500। তাহলে আপনার 1800 থেকে 1500 যদি বিয়োগ দেন, তাহলে 10 জন ছাত্রীর মোট নাম্বার হয়, 10 জন ছাত্রীর মোট নাম্বার, 10 জন ছাত্রীর মোট নাম্বার হয় কত? 10 জন ছাত্রীর মোট নাম্বার হয় 300। 10 জন ছাত্রীর মোট নাম্বার হয় কত? 300। তাহলে এখন এদের যদি গড় বের করতে বলে, গড় কিভাবে বের করব? এটা আমরা জানি, 300 ভাগ কত? 10 সমান কত? তাহলে পাবো আমরা 30। একদম মানে অঙ্ক যত বড় মানে ততটুকু পর্যন্ত করতে হয় না, একদম স্লিম ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের ম্যাথটি সেম ম্যাথ। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার 70, এদের মধ্যে 10 জন শিক্ষার্থীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? একদম স্লিম ম্যাথ, আগেরটার মতো। পারবেন আশা করি আপনারা। একজন ছাত্রের 4টে বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো হলো 91, 88, 86, 78। পঞ্চম বিষয়ে কত নাম্বার পেলে তার গড় নাম্বার 85 হবে? মানে একটু এই ম্যাথটা আমরা একটু উল্টো দিক থেকে করব। আগে 5 বিষয়ের মোট নাম্বার বের করব। 5 বিষয়ের মোট নাম্বার কত আসবে? 5 বিষয়ের মোট নাম্বার আসবে 85। 5 গুণ 85, 5 5 25, 25 5, হাতে থাকে আমার 2, 5 40 আর 2 42, 425। এটা হলো 5 বিষয়ের নাম্বার। আর 4 বিষয়ে সে নাম্বার পায় কত? 4 বিষয়ে সে নাম্বার পায় 91, 88, 86 আর এটা হলো 78। এই কয়টাকে যোগ করেন, যোগ করলে 6 আর 8 14, 14 আর 8 22, 22 আর 1 23, 23 3, হাতে থাকে আমার 2, 8 সাথে 15, 15 আর 8 23, 23 আর 9 32, 32 আর 2 32 আর 2 34। তো এখন আপনি এই 4 বিষয়ের নাম্বার এখান থেকে বিয়োগ করে দেন, এখান থেকে বিয়োগ করে দিলে 2 আর 8 82। তাহলে পঞ্চম বিষয়ে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে কত? পঞ্চম বিষয়ে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 82। আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, বুঝতে যদি প্রবলেম না হয় তাহলে আসুন আমরা পরের ম্যাথটি করি। পরের ম্যাথটিতে বলছে একজন শ্রমিক প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা
কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? এই টাইপের ম্যাথ আরও কয়েক জায়গায় আছেন, ঐকিক নিয়মের ভিতরে এই টাইপের ম্যাথ আছে, শতকরা এই টাইপের ম্যাথ আছে। আমাদের এই ম্যাথটা একটু বুঝতে সমস্যা হয়। আমরা দেখেন দৈনিক 10 ঘন্টা সে কাজ করছে, 10 ঘন্টা, এটা একটু বোঝার চেষ্টা করেন। তো এই মজুরিটা তার দুইটা স্ল্যাবে যায়। প্রথম 8 ঘন্টার জন্য সে একটা মজুরি পায় এবং পরবর্তী সময়ের জন্য আরেকটা মজুরি পায়। তাহলে এই 10 ঘন্টাকে আমরা দুভাগে ভাগ করে নিই। দুভাগে ভাগ করব কি? প্রথম তাহলে এটা হবে তার 8 ঘন্টা, আর এটা হবে কত ঘন্টা তার? এটা হবে তার বাকি 2 ঘন্টা। এই লাইনটুকু মনে হয় বুঝতে পেরেছেন। যদি এটুকু বুঝতে পারেন তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে। অর্থাৎ এই যে 10 ঘন্টা সে কাজ করবে, সে যদি কোনো দিন কাজ করে তাহলে প্রথম 8 ঘন্টার জন্য তাকে দেওয়া হবে 10 টাকা করে মজুরি দেওয়া হবে, আর 8 ঘন্টার পরবর্তী সময়ের জন্য তাকে 15 ঘন্টা মজুরি দেওয়া হবে। তো কোনো একদিন সে 10 ঘন্টা কাজ করে, তাহলে 10 ঘন্টা যদি কাজ করে তাহলে তার মজুরির হিসাবটা দুভাবে যাবে। কিভাবে দুভাবে যাবে? তার মজুরি হিসাবটা প্রথম 8 ঘন্টার জন্য সে পাবে 10 টাকা করে, 8 ঘন্টার অতিরিক্ত সে 2 ঘন্টা কাজ করেছে তাহলে সে পাবে 15 টাকা। তাহলে এইখানে 8 ঘন্টায় তার মোট মজুরি আসবে কত? 80 টাকা। এইখানে 2 ঘন্টায় তার মোট মজুরি আসবে 30 টাকা। তাহলে মোট তার মজুরি কত? মোট তার মজুরি আসবে 110 টাকা। এখন গড় বের করতে বলছে, গড় বের করব। তার মোট মজুরি কত? 110। আর মোট কত সময় সে কাজ করেছে? 10 ঘন্টা কাজ করেছে। আপনি যদি ভাগ করে দেন তাহলে পাবেন 11। একদম মানে সিলি ম্যাথ। আমরা পরের ম্যাথটিতে যাই। 31 নম্বর ম্যাথ। এটা হচ্ছে রেজিস্টার্ড প্রাইমারিতে আসছে 2011। এখানে ম্যাথটা বলছে ক খ গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ খ গ এর মাসিক গড় বেতন 450 টাকা। ক এর বেতন 540 টাকা হলে গ এর বেতন কত? আচ্ছা, আমরা এই ম্যাথটা আগে একটু করব, করে তারপরে বুঝাবো বা আমরা করতে করতে বুঝবো। আসেন আমরা একটু করার চেষ্টা করি। তো দেখেন প্রথমে আমরা যদি করি তাহলে দেখেন ক যোগ খ যোগ গ, এদের মোট বেতন কত হবে? গড় বেতনকে আমরা 3 দ্বারা গুণ করব, মোট বেতন হবে 1500 টাকা। ঠিক আছে? এইখানে দেখেন ক এর বেতন বলে দিয়েছে কত টাকা? ক এর বেতন বলে দিয়েছে 540 টাকা। ক এর বেতন সমান কত? 540 টাকা। তো আমরা যদি বিয়োগ করে দেই, এখান থেকে বিয়োগ করলে ক ক কাটা যাবে, আমাদের খ যোগ গ, এর বেতন থাকবে কত? আমরা বিয়োগ করব, এর বেতন হবে 0, এটা বিয়োগ করলে হবে 6, এইখানে 6 হবে 960 টাকা। তাহলে খ গ এর বেতন পেলাম কত? আমরা খ এবং গ এর বেতন পেলাম আমরা 960 টাকা। এবার দ্বিতীয় লাইনে যান। দ্বিতীয় লাইনে কি বলছে? খ গ ও ঘ এর বেতন 540 টাকা গড় বেতন। এখানে মাসিক গড় বেতন, গড় বেতন। তাহলে আমরা এবার লিখব খ যোগ গ যোগ গ, মোট বেতন কত হবে? কত আসবে? তাহলে আগের মতোই 450 গুণ 3। তো 450কে 3 দ্বারা গুণ করলে 3 শূন্যের 0, 3 5 15 5, হাতে থাকে আমার 1, 3 4 12 আর 1 13, 1350 টাকা। আর একটু আগে আপনারা বের করছেন খ যোগ গ, এর বেতন বের করছেন কত? 960 টাকা। এবার আমরা আগের মতো একই রকমভাবে যদি বিয়োগ করি, একই রকমভাবে বিয়োগ করলে আমরা দেখেন আমাদের খ গ কাটা যাবে, কাটা গিয়ে আমাদের কাছে থাকবে শুধু গ। আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে 0, 9, এখানে 10 আর 3, 390 টাকা। মানে অঙ্কটা পড়তে গেলে মনে হয় যে বিশাল বড় অঙ্ক, কি না কি করতে হবে। আসলে দেখেন করার কিছুই নেই।
জাস্ট আমরা একটু যে লজিক বা যুক্তিগুলো আছে আমাদের, সেই লজিক বা যুক্তিগুলোকে যদি আমরা কাজে লাগাই আর যদি একটু চিন্তা করি, তাহলে আমরা এই ম্যাথটা খুব সহজে করে ফেলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। সৌরভ কুমার বা আফরোজা, বুঝতে কি সমস্যা আছে? জি না স্যার। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন এই যে 32 নম্বর ম্যাথ, মানে পরীক্ষায় কতবার যে আসছে আর কতবার যে সামনে আসবে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় বের করতে বলছে, ক্রমিক সংখ্যার গড়। তো যদি মানে কোনো সংখ্যার গড় যদি বের করতে বলে, সেগুলো যদি ক্রমিক যদি হয়ে থাকে, তাহলে সিম্পলি আপনারা যেটা করবেন, এক মানে প্রথম সংখ্যা, আমি একটু লিখে দেই, মানে একটু খাতায় একটু নোট নিয়ে নেন, খাতায় একটু নোট নিয়ে নেন। ক্রমিক সংখ্যার গড়, ক্রমিক সংখ্যা তো বুঝি আমরা, তাই না? ক্রমিক সংখ্যা মানে পরপর, ক্রমিক সংখ্যার গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। তাহলে আমার এখানে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো কত? 49। এটাকে ভাগ করব কত দ্বারা আমরা? 2। তাহলে কত পাবো আমরা? 50 ভাগ 2 সমান 25। একদম স্লি ম্যাথ। বুঝতে কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা, বুঝতে যদি সমস্যা না থাকে, আমরা পরের ম্যাথ, এই যে 1 থেকে 79, এটা আপনারা মুখে মুখে পারবেন এখন। এই যে মুখে মুখে ম্যাথ করতে চেয়েছিলেন না, তাহলে 1 থেকে 79, তাহলে কি করব? 79 যোগ 1, 80 ভাগ 2 সমান 40। পরের ম্যাথটিতে আসুন, 1 থেকে 199 পর্যন্ত পারবেন। 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যার, 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যার গড় বের করতে বলছে। তাই এটা কিভাবে করবে? করার উপায় কি? স্যার, এখানে বীজের সংখ্যা 20 পর্যন্ত বলছে, কিন্তু বীজের তো 20টা, 19 নিব আমরা আর 1 যোগ করব, তাহলে তো হয়ে যাবে না। হ্যাঁ স্যার, এখানে তো 20 পর্যন্ত ক্রমিক তাহলে কিন্তু বলছে, তাহলে কারণ 20 প্রথম পর্যন্ত ক্রমিক তো 19 হচ্ছে, তার মানে 1 যোগ 19। তাহলে প্রথম সংখ্যা কত? 1। 1 আর শেষ বীজের সংখ্যা কত? 19 বাই ওই সেম জিনিস বাই 2 সমান 20 বাই 2 সমান 10। যদি জোড় সংখ্যা বলতো, আমরা সেম এভাবেই করতাম। আচ্ছা, এরপরে আসুন 2 নম্বর আসুন। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়। তাহলে একটু আমাদের এইখানে একটু লিখতে হবে। 2, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে কত? 10। ওই সেম জিনিস, এই দুইটাকে আমরা যোগ করব, যোগ করে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 10 আর 2 কত? 12, 12কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 6। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে আসেন 1, 5, 9, 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? এখন ধারাটির সংখ্যাগুলোর যদি গড় বের করতে হয়, তাহলে প্রথমে আমাদের যে, ঠিক আছে, আমরা এটা করলাম 81, আর শেষ সংখ্যা হলো কত? 81, আর প্রথম সংখ্যা হলো কত? 1। এটাকে আমরা কি করব? একটু আগে যেটা শিখছি আমরা, ধারাবাহিক সংখ্যা বলে দিয়েছে না, ধারাটা ধারাবাহিক বলছে না, গ্যাপ 4, 4 করে গ্যাপ আছে। তাহলে ওই একই কথা, 82 ভাগ 2 সমান কত পাবো আমরা? 82 ভাগ 2 সমান পাবো কত আমরা? 41। আনসার 41।
স্যার এবারে আগেরটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আগেরটা ভাই আগের নিয়মে আগে যেভাবে করছেন ঠিক ওভাবে। এটা স্যার 37 নাম্বারটা। এইটাই আগেরটা যেভাবে করছেন ওভাবেই ধারাবাহিক সংখ্যা বলে দিয়েছে না, ধারাবাহিক মানে ধারা যেহেতু বলছে, ধারা বললে আপনি একটু খেয়াল করেন এখানে 4 আর এখানে 4 গ্যাপ আছে, তার মানে ধারাটা। এখন তাহলে আমাদের প্রথম সংখ্যা কত? ধারাটার প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো কত? 81। গ্যাপ যাই থাকুক, ধারাবাহিক বললে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, তাহলে 81 আর 1 82 ভাগ 2, দ্যাট মিন্স কত? দ্যাট মিন্স 42। আগে যেটা শিখছি আমরা ওভাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। পরের ম্যাটটিতে আসেন। পরের ম্যাটটিতে বলছে 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলো বৃহত্তম সংখ্যাটি কত? আরেকটি মজার ম্যাথ। তো 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33, ধারাবাহিক সংখ্যা বলছে না, তো ধারাবাহিক সংখ্যা যদি বলেন তাহলে দেখেন আমি একটু আগে বুঝিয়ে মানে আগে একটু বোঝানোর জন্য আমি একটু এভাবে লিখব 1 2 3 4 5 6 7, এই হলো আমাদের 60টি ধারাবাহিক সংখ্যা। এবার একটু খেয়াল করুন মাঝের সংখ্যা কত, কোন নাম্বার সংখ্যাটি মাঝে? 4 মাঝে না? তাহলে এই যে ধারাবাহিক সংখ্যার গড় বলছে, জোড় হোক বিজোড় হোক যাই হোক, এই মাঝের সংখ্যাটি হবে তার গড়। মাঝের সংখ্যাটি কি হবে? তার গড়। তো এখন মাঝের সংখ্যা আমরা 33 পেয়ে গেলাম, মানে চতুর্থ সংখ্যা 33 পেলাম, তাহলে পঞ্চম সংখ্যা কত হবে? 34। ষষ্ঠ সংখ্যা কত হবে? 35। সপ্তম সংখ্যা কত হবে? 36। আর যদি সবচেয়ে ছোট সংখ্যাটা যদি বলতো তাহলে এখানে পেতাম আমরা 32, এখানে পেতাম আমরা 31, এখানে পেতাম আমরা 30। ঠিক আছে, একদম স্লিম ম্যাথ, মানে করলে অনেক কিছু করা যায়, এই ম্যাথ 1.5-2 পাতাও করা যায়, কিন্তু আমরা মানে আমি সবসময় বলি যে সেটা হচ্ছে এগুলো হচ্ছে প্রকৃত শর্টকাট। এগুলো শিখতে চায় না ছেলেমেয়েরা, শুধু শর্টকাট খোঁজে, শুধু শর্টকাট, বড় বড় স্যারদের শর্টকাট গিয়ে খোঁজে, অথচ মানে এই টাইপের ম্যাথগুলো প্রায় পরীক্ষায় আসে। এখন দেখেন এই যে 60টি ধারাবাহিক সংখ্যা আমরা পেলাম, এদের গড় কত আমরা একটু বের করে দেখে 33 আসে কি না। তাহলে ওই যে আমরা যে নিয়ম শিখিয়েছিলাম, প্রথম সংখ্যা হলো 30, শেষ সংখ্যা হলো 36, ভাগ কত? 2, 66/2, দ্যাট মিন্স কত? 33। পরের ম্যাটটিতে আসি আমরা। 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এইটা একটু আমাদের এইখানে একটু ঝামেলা করে দিয়েছে। এইখানে বলছে 4টা, তাহলে এই হলো প্রথম, এই হলো দ্বিতীয়, এই হলো তৃতীয়, এই হলো চতুর্থ। ঝামেলা একটা বাজিয়ে দিয়েছে। আগে তো আমরা মাঝেরটা ধরছিলাম, এখন তো মাঝেরটা নাই। যদি জোর বলতে এখানে আবার জি দেওয়া আছে বিজয়, এখানে একটা ক্লু আছে মনে হয়। হ্যাঁ, এখন এটা এই যে 4টা বলছে, আগে তো মাঝেরটা ধরছিলাম দুই পাশে সমান রেখে, এখন এইটা তো আর পারতেছি না। তো এখন না পারলে কোনো সমস্যা নেই, যদি এরকমটা যখন বলবে তখন এই ঠিক এই যে 2 এবং 3-এর মাঝামাঝি 27কে লিখবে, বা যে জোড়টা মানে গড়টা দেওয়া থাকবে সেই গড়টাকে লিখবে, বুঝছেন? এখন 27 তো নিজে বিজোড় সংখ্যা, কিন্তু সংখ্যাগুলো জোড় না, তো সংখ্যা জোড় হলে এখন এর সাথে 1 যোগ করে দেন, 1 যোগ করে দিলে 28, আর যেহেতু জোড় সংখ্যা বলছে পরেরটা হবে আরো 2 বেশি, তাহলে হবে 30। বুঝছেন? তাহলে এর আগেরটা কত হবে? আগেরটা হবে 26, এর আগেরটা কত হবে? 2 কম হবে 24। একটু মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, একটু বলেন তো বুঝতে কষ্ট হচ্ছে কিনা? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এইখানে প্রশ্নটা পড়েন। আগেরটায় 60টি বলছিল, যদি 60টি বলতো আমরা গড়টা ঠিক মাঝে ধরতাম, কিন্তু এখন এইখানে যেহেতু 4টা বলছে, এ হলো প্রথম, এ হলো দ্বিতীয়, এ হলো তৃতীয়, এ হলো চতুর্থ। এখন আমরা এই গড়টাকে কোথায় লিখবো? গড়টাকে তো লেখার তো জায়গা নেই, মাঝখানে যে একটা সংখ্যা ধরবো সেটার তো জায়গা নেই। হ্যাঁ, মাঝখানে একটা সংখ্যা ধরি আমরা, মাঝখানে একটা সংখ্যা আসে 2.5।
ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে এই মাঝখানের সংখ্যাটাই হচ্ছে তার 27কে আমরা ঠিক গড়টাকে ঠিক মাঝখানে লিখে দেব। বুঝতে পারছেন বিষয়টা? তো লিখে এর পরে যাব আমরা, যেহেতু জোড় সংখ্যা বলে দিয়েছে, যদি এটা বিজোড় বলতো তাহলে এইখানে বিজোড় হতো, জোড় হইতো, আর যেহেতু এটা জোড় বলে দিয়েছে মাঝেরটা বিজোড় হয়ে গেছে। তাহলে 27-এর ঠিক পরের যে সংখ্যাটা আছে এটা হবে 28, আর যেহেতু জোড় বলে গেছে তাহলে 28-এর বাংলা ইংলিশ মিলে যাচ্ছে, তো যেহেতু জোড় বলে গেছে তো জোড় বলে যাওয়ার কারণে এইটা হবে 28, আর 28-এর পরবর্তী জোড় সংখ্যাটা পাবো আমরা 2 যোগ করলে 30, আর 27-এর আগে আছে 26, আর এখানে পাবো আমরা 24। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আরেকবার বলবো। আচ্ছা, তো এখন এইখানে যখনই জোড় সংখ্যা যখন বলে দেবে তখন ঠিক মাঝ বরাবর তাদের গড়টা অবস্থান করবে। যদি মানে জোড় বলতে সংখ্যাগুলো যদি জোড় মানে এরকম যদি 4টা বা 6টা বা এরকম যদি বলে তাহলে এদের গড়টা ঠিক মাঝ বরাবর অবস্থান করবে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। পরে ম্যাটটিতে আসি। 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? 3টি বলছে কি 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? তাহলে একটা সংখ্যা ধরি আমরা x, তাহলে পরবর্তী সংখ্যা আসবে কত? 3টি ক্রমিক সংখ্যা x + 1, তারপরে সংখ্যা আসবে কত? x + 2। তো এখন তাদের যোগফল কত আসবে? যোগফল হবে x + x + 1 + x + 2। তো এটা কত আসবে তাহলে? এটা হবে 3x + 3, 3x + 3। এখন বলছে কি তাদের যোগফলের 5 গুণ, তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? তো এখন দেখেন, তো তাদের গুণফল যদি আমরা বের করি x * x + 1 * x + 2 সমান তাদের যোগফল 3x + 3 তার 5 গুণ। এখন যেই একটা সমীকরণ আমরা সাজিয়েছি এটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? আর ত্রিঘাত সমীকরণে সমাধান করলে মান আসবে 3টা। এইটা মানে আমার পক্ষেও যদি পরীক্ষার হলে পড়তে হয় তাহলে মোটামুটি x * x + 1 মোটামুটি 1.5-2 ঘন্টা সময় লাগতে পারে। তারপরও একটা রেজাল্ট তো পাবো, বাকি 2টা রেজাল্ট কী হবে? জটিল হতে পারে বা মূলদ অমূলদ হতে পারে। তো আমরা এইখানে এটাকে করব না, যদি এরকমটা করতে যাই তাহলে এটা আমাদের জন্য একটা ব্লান্ডার হয়ে যাবে। আমরা এটাকে ক্রস করব। আমরা এটাকে ক্রস করে ম্যাথটাকে না করে আমরা ব্যাক সলিউশন যেটা আমরা শিখিয়েছি সে ব্যাক সলিউশন দিয়ে করব। সংখ্যা 3টার গড় বলছে না, তাহলে দেখেন একটু প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। আর যে কোনো ব্যাক সলিউশন করতে হলে যে কোনো ব্যাক সলিউশনের নিয়ম হচ্ছে এইটা থেকে শুরু করতে হয়, মানে 3 নম্বর থেকে শুরু করতে হয়। তাহলে তাদের গড় বলছে না, গড় যদি আপনি 5 ধরেন তাহলে এই সংখ্যাটা কত হবে? 5, 6, আগেরটা হবে 4। এবার তাদের যোগফল বের করুন। 4 আর 5 20, 20 আর 6 সরি 4 আর 5 9, 9 আর 6 15। যোগফল পেলেন 15, আর তাদের গুণফল কত আসবে? 4 5 20, 120। তো এবার এর সাথে 5 গুণ করেন, 5 15 75, 75-এর সাথে 120 75 হয় না, তার মানে আমাদের এই অপশনটা বাদ। এরপরে আমাদের প্রস্তাব মানে যেটা আমরা বলি থিওরিটিক্যালি এরপরে অপশন চেক করতে হয় খকে। তো এইভাবে আপনি অপশন খ চেক করেন, তাহলে মাঝেরটা হবে 3, এই পাশেরটা হবে 2, এই পাশেরটা হবে 4। গুণ করেন 3 × 2 = 6, 4 × 6 = 24, আর যোগফল আসে কত?
3 দুগুণে 6, 2 আর 3 5, 5 আর 4 9, 9 এর 5 গুণ করেন 5 নং 45, হয় না, মেলে না। তো এরপরে আমাদের অপশন চেক করার নিয়মটা হচ্ছে আমাদের গ নম্বর অপশনটা চেক করতে হয়। তো আমরা এখন গ নম্বর অপশনটা চেক করে আসি। গ নম্বর অপশনটা যদি চেক করি তাহলে মাঝের অঙ্কটা কত হবে? 4, এটা হবে 5, এটা হবে 3। তাহলে 3 4 12, 5 12 60, আর 3 আর 4 7, 7 আর 5 12। এবার 12-র সাথে অর্থাৎ যোগফলের সাথে 5 গুণ করেন আপনি 60। তাহলে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা এর সমষ্টির সাথে যখন 5 গুণ করলাম তখন এটা তার গুণফলের সাথে মিলে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের উত্তর। এখন এই ব্যাক সলিউশন আপনাদের প্র্যাকটিস করা নাই, যার কারণে আপনারা মুখোমুখি প্র্যাকটিস করতে পারবেন না। এটা আপনাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করবে, কতবার আপনি প্র্যাকটিস করবেন তার উপরে। আর সৌরভ কুমার, এটা দেখেন একদম রিয়েল একটা ম্যাথ, খুব বেশি দিন আগের বিসিএস এর না, 34তম বিসিএস এর কোশ্চেন। আপনারা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? বুঝতে পারছেন? স্যার আরেকবার বলেন একটু কষ্ট করে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ব্যাক সলিউশন করব। এটাকে করার উপায় নেই, এটাকে করতে গেলে এটা ত্রিঘাত সমীকরণ চলে আসবে, 3টা মান আসবে। এই 3টা মান জটিল হতে পারে, এই 3টা মান মূলদ হতে পারে, 3টা মান অমূলদ হতে পারে। ত্রিঘাত সমীকরণ কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে এটা আমরা বলতে পারবো না। তো সুতরাং ওই টাইপের ম্যাথ আমরা করব না, আমরা জাস্ট এইখানে ম্যাথটাকে ব্যাক সলিউশন করব। আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে মাঝের সংখ্যাটা যদি আমরা 4 ধরি, যেহেতু গড় বলছে না, তাহলে গড় ধরি আমরা, মাঝের সংখ্যাটা যদি 4 ধরি আমরা, তাহলে পরের সংখ্যাটা আসবে 5, তার আগের সংখ্যাটা আসবে 3। এবার এদের সমষ্টি বের করুন। সমষ্টি 3 আর 4 7, 7 আর 5 12। গুণফল বের করুন। গুণফল সমান কত? গুণফল সমান 3 4 12, 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60। এবার দেখেন আমাদের প্রশ্নে কি বলছে, ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তাহলে এই যে যোগফল বা সমষ্টি, এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত পাবো? 60। মেলে আমাদের অ্যান্সার, মানে আমাদের অপশনের সাথে মিলে, আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তের সাথে মিলে। কিন্তু আপনি বাকিগুলো চেক করে দেখবেন, বাকিগুলো মিলবে না। এটাকে বলে ব্যাক সলিউশন। এভাবে আপনাকে করতে হবে। যদি আপনি ওভাবে করতে যান তাহলে মিলাতে পারবেন না। আপনি না, অনেক ভালো বড় বড় ম্যাথমেটিশিয়ানরাও পরীক্ষার হলে গিয়ে মিলাতে পারবে না, কারণ ঘন্টা 1.5-2 সময় লাগবে। ত্রিঘাত সমীকরণ। এবার আসেন এই পিতা মাতা পুত্রের বয়সের গড় থেকে কয়েকটা ম্যাথ করি। বলছে পিতা মাতা এবং পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা এবং পুত্রের বয়সের গড় 35 বছর। এইখানে 3 জনের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতা যোগ মাতা যোগ পুত্র, এদের কত? 3 গুণ 37 সমষ্টি। আর এইখানে কি দেওয়া আছে? পিতা এবং পুত্র, পিতা পুত্র, এদের বয়সের গড় কত? 35, 2 গুণ 35। এবার আপনি খেয়াল করুন, যদি আপনি বিয়োগ দেন, মানে এখানে যদি আপনি বিয়োগ দেন, বিয়োগ দিলে কি হবে? বিয়োগ দিলে খেয়াল করুন, পিতা পিতা কাটা যাবে, পুত্র পুত্র কাটা যাবে, শুধু মাতা রয়ে যাবে। আপনি করলে মাতা সমান 41 বছর পেয়ে যাবেন। একদম স্লিম ম্যাথ, মানে করতে, মানে যত যে কয় গল লিখছে, যে কয় লাইন লিখছে, আমাদের ওই কয় লাইনও করার নেই। আমরা পরের ম্যাথটিতে যাই। বলছে পিতা মাতা এবং কন্যার বয়সের গড় 30, মাতা এবং কন্যার বয়সের গড় 25। সেম একটু আগে যে ম্যাথটা আমরা করিয়ে আসছি। পিতা এবং 2 সন্তানের বয়সের গড় 17, 2 সন্তানের বয়সের গড় 2 বছর হলে পিতার বয়স কত? একটু আগে যে ম্যাথটা করিয়ে আসছি। তবে এইখানে একটু আপনাদের থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। পিতা যোগ 2 সন্তান, এখানে সতর্কতা থাকতে হবে যে এইখানে আপনারা গুণ দিতে গিয়ে 17-এর সাথে 2কে গুণ দিয়ে ফেলবেন। 17-এর সাথে 2 গুণ হবে না, 17-এর সাথে 3 গুণ হবে। কারণ কি? পিতা 1 জন, সন্তান 2 জন, তাহলে 17 গুণ 3। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর 2 সন্তান, এরা গুণ হবে কত দেওয়া আছে? 2 গুণ 4। এবার আপনি বিয়োগ দিয়ে দেন, যদি বিয়োগ দেন, সন্তান 2 সন্তান কাটা গেলে এখানে পিতার বয়সটা পেয়ে যাবে। মুসলিম ম্যাথ।
পরের ম্যাথটিতে আসুন, সেম ম্যাথ। আচ্ছা, পিতা, এই ম্যাথটা একটু ভিন্ন ধরনের আছে। পিতা এবং 4 পুত্রের বয়সের গড় মাতা এবং 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, তো আমরা একটু দেখি, পিতা যোগ 4 পুত্র, এদের বয়সের গড় ধরলাম আমরা x ধরলাম, ঠিক আছে? তো বয়সের গড় যদি x যদি ধরি, তাহলে দেখেন এখানে কয়জন আছে, পিতা আর 4 পুত্র, তাহলে সমষ্টি হবে কত? সমষ্টি হবে 5x। এরপরে আসেন, মাতা এবং 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি, তাহলে মাতা যোগ 4 পুত্র। আচ্ছা, আমরা একটু এই লাইনটা একটু আগে করব, ওই লাইনটা একটু পরে করব। তো দেখেন, মাতা এবং 4 পুত্রের বয়সের গড় আমরা ধরলাম x, তাহলে এখানে হবে কত? 5x। আর এইখানে কি বলছে, পিতা এবং 4 পুত্রের বয়স মাতা এবং 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি, তাহলে এদের বয়সের গড় যেহেতু আমরা x ধরছি, তাহলে এদের বয়সের গড় হবে x প্লাস 2, 2 বছর বেশি। তো এখন আমরা এটাকে যদি করি, এখন যদি আমরা বিয়োগ যদি দেই, তাহলে দেখেন এই 4 পুত্র কাটা যায়, আমরা এটাকে বিয়োগ করেছি, তাহলে পিতা বিয়োগ মাতা সমান কত আসে দেখেন, আমরা এইখানে এটাকে করলে 5x প্লাস 2 প্লাস 5x, তাহলে কত আসে? 5x প্লাস 10, এখানে আসবে কত? 5x, সরি এখানে একটা বিয়োগ চিহ্ন হবে, এখানে হবে বিয়োগ চিহ্ন, এখানে হবে বিয়োগ চিহ্ন, তাহলে 5x কাটা যায়, তাহলে কত? 10। তাহলে এখন দেখেন বলছে পিতার বয়স 60 বছর, তাহলে মাতার বয়স কত? তাহলে পিতার বয়স আপনি এখানে 60 বসিয়ে দেন, বিয়োগ মাতা সমান কত? 10। এভাবে মাতার বয়স আপনি 50 বের করে ফেলতে পারবেন, সরি 50 বের করে ফেলতে পারবেন। বাট মানে একটু আপনাকে এইখানে ব্রেন খাটাতে হবে, ব্রেন না খাটাইলে আপনি করতে পারবেন না। আর যাদের এই ম্যাথ প্র্যাকটিস আছে, অর্থাৎ যারা টপ লেভেলের ম্যাথ প্র্যাকটিস করেন, তারা এইখানে একটা জিনিস যে কাজটা করবেন, দেখেন গড় বয়স 2 বছর বেশি বলছে, তো 2 বছর বেশি যদি হয়, তাহলে একজনের বয়স 2 বছর বেশি, তাহলে 5 জনের বয়স 10 বছর বেশি, সোজা হিসাব। তো তার মানে কি? তার মানে বিষয়টা যেটা দাঁড়ায়, আলটিমেটলি পিতা এবং মাতার যে বয়সের গ্যাপ, এই বয়সের গ্যাপটা হচ্ছে 10 বছর, কারণ উভয় ক্ষেত্রে 4 পুত্র রয়ে গেছে। তো যেহেতু বয়সের গ্যাপ 10 বছর, সেহেতু পিতার বয়স 60 বছর, সুতরাং মাতার বয়স 10 বছর কম হবে, 50 বছর হবে। তো এখন এই যে এই থটে যেতে হলে আপনাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যদি ম্যাথ প্র্যাকটিস না করেন, তাহলে এই থট পর্যন্ত যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এইভাবে ধরে ধরে করতে হবে। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। কারো কি বুঝতে প্রবলেম আছে? চেনা স্যার স্যার আপনি পরে যেভাবে বললেন এটাই তো ইজি লাগছে আমার কাছে। কোনটা? পরে যে শর্টকাটে এখন পরে এটা তো বললাম, এটা ভাই আরো ইজি আছে, আরো ইজি। আপনি যখন জিআরই জিম্যাট, আপনি অ্যানথ্রোপোলজির না? জি স্যার, আমি এইভাবেই চিন্তা করতেছিলাম। আপনি তো অ্যানথ্রোপোলজির, আপনি তো সাস্টেন না কুমিল্লার? সাস্টের স্যার। সাস্টের, তাহলে তো আপনার মতো, মানে ধরেন আমার তো সমস্যা প্রবলেম, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত, বয়স প্রায় 72-73 বছর বয়স, আবার করছেন হার্ট অ্যাটাক, মায়ের বয়স হয়ে গিয়েছে বেশি, আমার নিজের বয়স এখন 40 বছর, 40-41 বছর হয়ে গিয়েছে। এই অবস্থা আমি বাইরে গিয়ে, মানে বাইরে যাওয়ার আর সুযোগ নাই। এক সময় তো আপ্রাণ চেষ্টা করছিলাম, মন প্রাণ দিয়ে চেষ্টা করছিলাম জিআরই জিম্যাটের জন্য, আইএলটিএস, তারপর টোফেলের জন্য অতটা চেষ্টা করি নাই, যেহেতু আইএলটিএস আর জিআরই থাকলেই চলে।
তো আরও এগুলো আরও মানে শর্টে করা যায়, আরও শর্টে করা যায় এগুলো, জাস্ট চিন্তা করে। এখানে জাস্ট এই ম্যাথটা আসলে করার কিছু নেই। যাদের প্র্যাকটিস থাকবে যে পিতার বয়স যদি 60 বছর যদি হয়, তাহলে দুই জায়গায় পিতা, মানে এক জায়গায় পিতা এক জায়গায় মাতা, তাহলে বয়সের যে গ্যাপটা হচ্ছে এটা মাতার বয়সের গ্যাপটার জন্য হচ্ছে। তাহলে যে 10 বছর, যে 5 জনের বয়সের যে 10 বছর গ্যাপ, সেটা মাতার। তাহলে 60 থেকে আমরা 10 বিয়োগ দিয়ে দিই, ইজি একদম। জি স্যার, বুঝতে পারছি এটা। এখন ওই পর্যন্ত জায়গায় যেতে তো আপনার প্র্যাকটিস করতে হবে। আর এই একটা যে ম্যাথ আছে আপনার 46, এটার আমরা মুখোমুখি করি বা মুখোমুখি করায় যে সমস্ত স্টুডেন্টদের কোনো শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12, 4 জন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন ছাত্রীদের বয়সের গড় কত? তো দেখেন আমাদের আমাদের 20 জন, প্রথমে আছে কতজন? 20 জন। এই 20 জনের বয়সের গড় কত? 12 বছর। তো বয়সের গড় যদি 12 বছর যদি হয়, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 20 গুণ 12 সমান কত বছর? 240 বছর। আচ্ছা, পরে নতুন 4 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে আগে ছিল 20 জন, নতুন ভর্তি হয়েছে 4 জন, তাহলে 24 গুণ এদের বয়সের গড় কত? 4 মাস কমে গেছে। তো তার মানে কি, আগে এদের বয়সের গড় ছিল 12 বছর, এখন এদের বয়সের গড় 11 বছর 6 মাস, তাই 11 বছর 8 মাস। বুঝতে কি সমস্যা আছে এই লাইনটুকু? আচ্ছা, তো এখন এই যে 11 বছর 8 মাস, 11 বছর 8 মাসকে আমরা 24 দ্বারা গুণ করব। 11 বছর 8 মাসকে 24 দ্বারা গুণ করলে এখানে মাস আসে কত? 8 24-এ কত আসে? 4টা 32-এর 2, 4টা 32-এর 2, হাতে থাকে আমার 3, 8 দুগুণে 16, 8 3-এ 192। এখানে আসে আমার 192 মাস, আর এখানে বছর আসে কত? এখানে বছর আসবে 24, 24, 4, 4 আর 2 6, 2, 264 বছর। বুঝতে পারছেন? 264 বছর। আচ্ছা, তো আপনি এখানে লেখেন 264 বছর আর কত মাস? 192 মাস। আমরা ওই 92 মাসকে 92 জায়গায় রেখে দিই। তো এখন দেখেন আমার এখানে বিয়োগ করলে কত আসে? আমার এখানে বিয়োগ করলে আসে 4 আর 2, 24 বছর 192 মাস। তো এখন দেখেন ঝামেলাটা হয়েছে কি? ঝামেলাটা হয়েছে অঙ্কটার চেহারাটা পাল্টে গেছে। এই ওনার ফ্র্যাকশনে যখন নিয়ে গেছেন, মানে এই যে 8 মাসটা যখন, এইটার জন্য আমাদের মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে। মাথাকে গরম করা যাবে না। এই 192 বছরকে আপনি 12 দ্বারা ভাগ দেন, 12 দ্বারা ভাগ দেন। 12 দ্বারা ভাগ দিলে কত পাবেন? 12 অক্ষে 12 থাকবে কত আমার? 72, 6 12 72। তার এই যে 192 বছর আমি যেটা পেলাম, সেটা হলো আমার 192 বছর বা 192 মাস বা 16 বছর। তাহলে আপনি টোটাল আপনার কাছে এখন আছে কত? 24 বছর আর আছে কত? 16 বছর। তাহলে মিলে হলো কত? 40 বছর। তো এখন এই যে আপনার 4 জন নতুন ছাত্রী ভর্তি হলো, এই 4 জন নতুন ছাত্রীর বয়স হলো কত বছর? 4 জন নতুন ছাত্রীর বয়স হলো 40 বছর। তো এখন 40 বছর যদি হয়ে থাকে, তাহলে তাদের বয়সের গড় কত হবে? 40 ভাগ 4 সমান কত? 10 বছর। এখন দেখেন অঙ্ক তো আমি মিলিয়েছি। আমি যে সবসময় একটা কথা বলি যে শর্টকাট গুরু যারা আছেন, বিভিন্ন সময় যারা শর্টকাট দেখান, যারা, আমি মানে কিচ্ছু বলবো না, তারা যদি এত বড় শর্টকাট গুরু হয়ে থাকেন বা এত বড় ম্যাথ যদি তারা ভালো পারে, তারা এই ম্যাথটা এমনি করে দেখ, মানে কোনো কিছু লাগবে না, তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। এই আমি যে সময়ে করছি এই সময়ের মধ্যে তাদের করে দিতে হবে। মানে কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো ভদ্র গোছের, নিরীহ গোছের ম্যাথ। আমি এই কারণে বলি যে সব ম্যাথ আপনি করতে যাবেন না, সব ম্যাথ আপনি করবেন না। এই ম্যাথটাকে, এটা 2012 সালে আমি তো পরীক্ষা দিয়েছিলাম, 2010 বা 11 সালে, 10 সালে মানে প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলাম। তো এই ম্যাথগুলোকে আমরা সযত্নে স্কিপ করে যাব, স্কিপ করে একদম সবার শেষে করব, যদি আমাদের হাতে হিউজ পরিমাণ সময় থাকে। কারণ আমি ম্যাথ
আপনাদের সাথে দৈনিক প্রায় 3-4টা ক্লাস থাকে, সারাদিন ক্লাস থাকে, করতে 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 এই ম্যাথ আমার মুখস্থ হয়ে গেছে। কোথাও যদি ভুল যদি হয় তারপরে রেজাল্ট ওই 10ই হবে, কোনো ইয়ে নেই। কিন্তু এটাতে আপনারা করতে পারবেন না, এই কারণে এই ম্যাথ প্র্যাকটিস রাখেন, সমস্যা নেই। কিন্তু এই ম্যাথগুলো কিছু কিছু ম্যাথ আছে যেগুলোকে স্কিপ করতে হবে। 1 মার্ক চলে গেলে যাক, এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। কারণ আপনি 5 মিনিটে আপনি ঝামেলা 5 মিনিটের মানে 5 মিনিটও মিলাতে পারবেন না আপনি। 47 নম্বর যে ম্যাথ এইটা পারবেন মিলাতে, কারণ এখানে ওই দশমিকের গ্যাপ নেই বা ফ্র্যাকশনের গ্যাপ নেই। 24 জন ছাত্রের বয়স 14 বছর, মানে গড় বয়স, তবে তাদের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত, জাস্ট এইখানে একটু গড় আছে, 24 জন ছাত্রের গড় বয়স একটু সংশোধন করে নেবেন, গড় বয়স। তাহলে প্রথম দেখেন এইখানে প্রথম 24 জন আছে, 24 জনের বয়সের সমষ্টি হবে 24 গুণ 14। আর পরে যদি একজন আসে তাহলে হবে 25, এবং তাদের বয়সের গড়ও 1 বাড়ে। তাহলে 25 গুণ কত হবে? 25 গুণ 15। এবার বিয়োগ করে দিলেই স্যারের বয়স পেয়ে যাবেন। একদম সিম্পল ম্যাথ। পরে ম্যাথটিতে আসুন। 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 জন লোকের কেজি ওজনের চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে? তাহলে 11 গুণ 70, আর একজন চলে গেছে 90, তাহলে বাকি থাকবে কত? 11 গুণ 70, ঠিক আছে? তার মানে কত? 770। এখান থেকে একজন চলে গেছে, মানে -1, আর সেইটার ওজন কত? 90। এই বিয়োগ দিবেন, বিয়োগ দিয়ে লোক থাকবে এখানে 10, এখানে যে ওজনটা পাবেন সেই ওজনটাকে ভাগ দিয়ে দেবেন, ভাগ দিয়ে দিলে গড় পেয়ে যাবেন। এগুলো এই সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। এই ম্যাথটা আমি বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষায় দিয়েছিলাম। এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল? ঠিক আছে, এটা আরও কয়েকবার আসছে যে আপনি 35 মানে 14 থেকে 11 হয়ে গেছে, 3 14 42, 3 14 42, 35, 42 35, সেটের সদস্য সংখ্যা তাহলে 35 42 17। আচ্ছা, এই ম্যাথটা একটু স্কিপ রাখেন, ম্যাথটা আমরা একটু স্কিপ রাখি। তেপ্পান্ন নম্বর এই ম্যাথ পারবেন, 54 নম্বর এই ম্যাথ পারবেন। 30 টাকা দরের 2 সের সয়াবিন তেলের সাথে 18 টাকা সের দরের 1 সের পাম অয়েল, তাহলে 30 দুগুণী 60, 60-এর সাথে 18 যোগ করে 3 দ্বারা ভাগ করবেন। এটাও পারবেন। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে সে 5 মাইল যায়, ফিরেও আসবে 5 মাইল, তাহলে মোট দূরত্ব কত? 5 যোগ 5, আর মোট সময় কত? যেতে তার সময় লাগে 2 ঘন্টা, আর ওই একই দূরত্ব আসতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে 5 আর 5 10, 10 ভাগ 6, এটা করবেন, করলে মিলে যাবে। পরের ম্যাথটি এই শিক্ষা সফরে যে ম্যাথটা আছে, এইটা 48 মাইল ম্যাথ, এটা আমরা স্কিপ করে যাইনি, এটা আরও অনেকবার পাবেন। আমরা এই যে 58 নম্বরে যে ম্যাথ আছে, এই ম্যাথটাকে মুখস্থ করবেন, এটাকে করে পারবেন না। এটা অনেকবার দিয়েছে, হুবহু সংখ্যা ঠিক রেখে দিয়েছে। এই ম্যাথটার উত্তর হলো 60। এরকম আরও কিছু ঐকিক নিয়মে যারা ক্লাস করেছিল আগে, তাদেরকে আমি আরও কয়েকটা ম্যাথ মুখস্থ করিয়েছি। এটা কিছু করার না, এটাকে মুখস্থ করতে হবে, করতে পারবেন না, অনেক সময় লাগবে। তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, তবে এর মধ্যে কতটি 5 পাবে? কতটি 5 পাবেন জানা আছে? 1 থেকে 100 পর্যন্ত 5 পাবেন কয়টি? হ্যাঁ হ্যাঁ, না না, 1 থেকে 100 পর্যন্ত শূন্য পাবেন কয়টি? 1 থেকে 100 পর্যন্ত শূন্য পাবেন 11টি, ঠিক আছে? আর অন্য যে কোনো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত অন্য সংখ্যা পাবেন কয়বার? অন্য সংখ্যা পাবেন, সরি, 2 2 2 2 2
এখানে এটা হবে না, একটা একটু বেশি পাবেন কারণ 100-তে একটা 1 আছে, তো 100-তে একটা 1 আছে। 2 1 পাবেন কয়বার? দেখেন 1 পাবেন এই যে 1, আর আপনি 11-র ঘরে গিয়ে পাবেন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, ঠিক আছে? আর বাকিগুলোতে আপনি মানে বাকিগুলোতে অর্থাৎ 21, 10-এর ঘরে একবার, 30-এর ঘরে একবার, 4, তাহলে বাকি থাকবে কয়বার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 20 21 বার পাবেন। এটাকে একটু মুখস্থ রাখতে হবে। আর অন্য সংখ্যাগুলো পাবেন 20 বার। এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় দেয়। 0 পাবেন 11টি, 1 পাবেন 21টি, 2 থেকে 9 পর্যন্ত পাবেন 20টি। আচ্ছা, তো আমার এইখানে, আচ্ছা একটু আপনারা লাইনে থাকুন। আচ্ছা, তো এটা একটু লিখছেন, তোলা হয়েছে আপনাদের? এই যে 1 21টি পাবেন মানে 1 একটি বেশি পাবেন, এটার কারণ হচ্ছে আমাদের এখানে 100-তে একটা 1 আছে, এই কারণে বেশি পাবেন। আচ্ছা, এখন পরের যে ম্যাথ আছে, অল্প কয়েকটি ম্যাথ আছে। আমরা একজন ক্রিকেটার এত 11তম ইনিংস আউট হলে সব ইনিংস মিলিয়ে, খুব সিলি ম্যাথ। 61 নাম্বার সেম ম্যাথ, 62 নাম্বার সেম ম্যাথ, 63 নাম্বার সেম ম্যাথ। তাহলে আমরা মোটামুটি আমাদের